দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন ভায়া হোটেলস প্রেজেন্টস বিচ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা কথা বলবো প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রণ এবং এর প্রভাবে পর্যটন খাত এবং অর্থনীতিতে কী প্রভাব পড়ছে এই নিয়ে। আমার সাথে দুজন অতিথি রয়েছেন। শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার পরিকল্পনা জনাব মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার। আছেন আমাদের সাথে জনাব শিবলুল আজম কোরাইশি, চেয়ারম্যান সেন্ট মার্টিনস পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট এবং সাবেক সভাপতি টোয়াব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতেই জনাব হাওলাদার আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে সাম্প্রতিক সময়টাতে সেন্ট মার্টিনে পর্যটকদের প্রবেশ, যাওয়ার পদ্ধতি, এই সব কিছু ঘিরে একটা ভিন্নতা এসেছে এবং এটিকে ঘিরে নানা ধরনের প্রচারণা অপপ্রচার দুটোই রয়েছে। একটু আপনার কাছ থেকে সুনির্দিষ্ট করে জানতে চাই, এবছর আসলে পর্যটকদের জন্য কী ধরনের বিধি বিধান বা নির্দেশনা সরকারের দিক থেকে এসেছে? জি, ধন্যবাদ মাউন্ট ভাই। ইনফ্যাক্ট সেন্ট মার্টিনস, যেটা বাংলাদেশের একমাত্র প্রবাল প্রাচীর ঘেরা বা প্রবাল দ্বীপ আমরা বলে থাকি, এটি আমাদের টেকনাফ থেকে 9 কিলোমিটার দূরে, আপনার 8 বর্গ কিলোমিটার আয়তনের একটি দ্বীপ। এবং সেন্ট মার্টিনের যে অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, আপনার একদিকে চারদিকে নীল জলরাশি এবং নীল আকাশের সাথে তার যে মিতালি, একটা অনন্য দ্বীপ হিসাবে এটা পরিগণিত হয়েছে, যার কারণে দেশি বিদেশি পর্যটকদের কাছে এটা খুব সমাদৃত হচ্ছে। এছাড়া আপনি জানেন যে দ্বীপ পর্যটনগুলো পৃথিবীর সব দেশে পপুলারিটি অর্জন করছে, এজন্য দ্বীপে যেসব দ্বীপ আছে সেখানে পর্যটক সংখ্যা বাড়ছে। তো বাংলাদেশ সরকার সেন্ট মার্টিনস দ্বীপকে সুরক্ষা করার জন্য, এটাকে রক্ষা করার জন্য গত 22 অক্টোবর এই বছরের কিছু প্রথম উদ্যোগ গ্রহণ করে যে আমাদের সেন্ট মার্টিনসকে রক্ষা করতে হবে। বিশেষ করে সেন্ট মার্টিনস দ্বীপে আমাদের যে জনসংখ্যা আছে প্লাস প্রতি বছর 2 লাখের মতো যে পর্যটক যায়, তাতে হয় কি এই সেন্ট মার্টিনস দ্বীপের যে বহন ক্ষমতার বাইরে চলে যায়। তো বহন ক্ষমতার বাইরে চলে গেলে যে সেন্ট মার্টিনস দ্বীপ আসলে বিশেষজ্ঞরা মনে করেন যে 2035 সালের মধ্যে আমরা সমস্ত প্রবালগুলো হারিয়ে ফেলবো। কারণ আপনি জানেন যে এই সেন্ট মার্টিনসে 2012-13 দিকে মাত্র হোটেল ছিল ম্যাক্সিমাম 25 থেকে 30টা, সেখানে প্রায় এখন 130 থেকে 40টা হোটেল রিসোর্ট বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। এবং যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে যে পাইলিং করে হচ্ছে এবং কোরাল ভেদ করে যাচ্ছে। এছাড়া আপনার ধরেন পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য আপনি বলছেন যে এই উদ্যোগটা উদ্যোগ নেওয়া। এবং আপনি জানেন যে আমরা খুব লাকি যে সেন্ট মার্টিনস দ্বীপে কিন্তু আপনার সুইট ওয়াটার পাওয়া আছে, কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপে সুইট ওয়াটার নাই। আমাদের কিন্তু সুইট ওয়াটার আছে, যার কারণে এই সুইট ওয়াটার যদি একবার কোনো স্যালাইনটি ঢুকে যায়, কোনো কারণে যদি ইনফিল্ট্রেশনটা হয়, তাহলে কিন্তু সেখানে মানুষজন বসবাস করতে পারবে না। যেখানে আপনার ধরেন 96-97 দিকে সেখানে লোক সংখ্যা ছিল 3000, এখন সেখানে 10,000। তারপর প্রতি বছর যদি 2 লাখ পর্যটক যায়, এটা আসলে ক্যারিং ক্যাপাসিটির বাইরে চলে যায়। এর জন্য সরকার 22 অক্টোবর ঘোষণা দিয়েছে যে আমাদের 4 মাস আমরা পর্যটন নিয়ন্ত্রণ করব, পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ করব। যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। নভেম্বরে পর্যটক যেতে পারবে কিন্তু ওভারনাইট স্টে করতে পারবে না। আচ্ছা, নভেম্বর মাসে গেলে দিনের বেলা যেতে পারবে, রাত থাকতে পারবে না। ডিসেম্বর, জানুয়ারিতে ইউ ক্যান গো এন্ড মেক ওভারনাইট স্টে। কিন্তু ফেব্রুয়ারিতে আপনার যেটা হলো যে পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা বর্জ্য হবে, মানুষের অতীতে বর্জ্য যেটা সমুদ্রে ফেলে, সেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আছে। এবং দ্বীপটাকে আবার যাতে করে সুন্দর সুরক্ষা করতে পারি, মানুষের যাতায়াত করে আবার যাতে যেতে পারে, এই জন্য ফেব্রুয়ারি মাসে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবে। এইভাবে কিন্তু সরকার ফেব্রুয়ারিতে কি পর্যটকরা যেতে পারবে? ফেব্রুয়ারিতে যে পর্যটকরা যাওয়ার ব্যাপারটা, সেটা হয়তো খুব সীমিত থাকবে, সেটা হয়তো একটা প্রজ্ঞাপন জারি হবে। আরেকটা যে পর্যটকরা কিভাবে যাবে সেটা একটা নির্ধারণ করছে, যে একটা কমিটি হয়েছে। কমিটিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে, আমাদের মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে, বা আমাদের যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আছে তার একটা অ্যাপস তৈরি করবে এবং এই অ্যাপসের মাধ্যমে ট্রাভেল পাস নিতে হবে আর কি। এটা ওই যখন টেকনাফ থেকে যেখানে উঠবে যে ঘাট, সেখানে ট্রাভেল পাসটা দেখাতে হবে, এটা অনলাইনে পেতে পারবে। কোস্টগার্ড নিয়ন্ত্রণ করবে এবং বিআইডব্লিউটি শিপগুলো যাতে করে অবাধ একেবারে আনব্রিডল অনিয়ন্ত্রিত না থাকে, বিআইডব্লিউটি সেটা দেখবে। তো এইভাবে কিন্তু একটা কমিটি হয়েছে। নির্দিষ্ট কোনো সংখ্যা কি রয়েছে? একদিনে কত পর্যটক যেতে পারবে সর্বোচ্চ? 2000 আপনার যেতে পারবে এই সময়। তো এখন কথা হলো যে আমরা মনে করি যে সরকার একটা সঠিক উদ্যোগ নিয়েছে। সেখানে আমাদের একটা দ্বীপকে যদি রক্ষা করতেই হয়, আমাদের কিছু নিয়ন্ত্রণ করতে হবে। এরকম না যে এটা একেবারে আমরা সারা যুগ যুগ ধরে নিয়ন্ত্রণ করছি, এটা আপাতত আমরা দেখি না কি হতে পারে। আমাদের
নিশ্চয়ই এটা ভালো হবে। এটা তো 5 বছর পর জাপানে, থাইল্যান্ডে কিন্তু প্রচুর প্রবাল দ্বীপ আছে, তারাও নিয়ন্ত্রণ করে। হয়তো 5 বছর পর্যন্ত তারা টুরিস্ট অ্যালাউ করে, 5 বছর পর আবার নিয়ন্ত্রণ করে হয়তো 2, 3, 4, 5 জন প্রবালগুলো আবার সঠিক মাত্রা আসে, সুন্দর হয়, আবার ব্লিচিং না থাকে, পলিউশনটা কমে যায়, আবার তারা অ্যালাউ করে। আমরা নিশ্চয়ই সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষা করার জন্য একটি জায়গা যেটি আপনি বলছেন যে সংখ্যা নিয়ন্ত্রণের জায়গা বা পদ্ধতি, কিন্তু সেখানে গিয়ে আসলে পরিবেশ দূষণ যেই সব কারণে হয়, যেমন প্লাস্টিকের ব্যবহার বা অন্যান্য যে অপচনশীল দ্রব্য, সেই জায়গায় কি কোনো বিধিবিধান আসছে কিনা? আসছে, কারণ আপনি দেখেন 140টা যদি হোটেল ধরি, যদি প্রতি বছর 2.5 লাখ পর্যটক যায়, ওভারনাইট স্টে করে, তাদের মলমূত্র, তাদের যে ব্যবহার্য কোথায় যায়? সব তো সমুদ্রে। কারণ ইটিপি এসটিপি মানে এখনো হয় নাই, বা হোটেলগুলো তো এসটিপি টিপি করতে পারে না যে ট্রিটমেন্ট করে পানিটা সমুদ্রে ফেলবে। তো সমুদ্র সবই হিউম্যান এক্সক্রিটা, সব কিছু সব সমুদ্রে যাচ্ছে, যার কারণে চারদিকে আমাদের যে ওখানে প্রায় 600 প্রকারের প্রজাতির আপনার কোরাল ছিল, এগুলো কমতে কমতে প্রায় এখন 200-250 মতো আসছে। তারপরে আপনার স্তন্যপায়ী প্রাণী ছিল, বহু প্রজাতির পাখি ছিল, এগুলো কমে গেছে। টার্টেল আপনাদের প্রায় 200 প্রজাতির এবং রেয়ার অলিভ টার্টেল ছিল, সেগুলো কমে যাচ্ছে। তো এদের বংশবৃদ্ধির জন্য আমাদের কিছু নিয়ন্ত্রণ যদি করি, তাহলে আমরা ভবিষ্যতে আরও বেশি পর্যটক পাবো, তাই না? আমাদের নিয়ন্ত্রণ করাটা মানে সেন্ট মার্টিনকে তার আবার সে পূর্বে যৌবন 3,500 বছরের সে পুরানো সেন্ট মার্টিন ধীরে ধীরে মানে তার যে এখন যে কন্ডিশন, ক্ষয়িষ্ণু কন্ডিশন আসছে, একে তো আমরা হারিয়ে দিতে পারি না। একে রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের যদি SDG টার্গেট 14 ধরি, লাইফ বিলো ওয়াটার, বা আমাদের সে সময় যে মেরিন রিসোর্সেস এবং ব্লু ইকোনমি, সেগুলো আমাদের কমিটমেন্ট আছে 2030 সালের ভিতরে আমাদের কি করতে হবে। এবং LDC কান্ট্রি হিসাবে মানে স্মল আইল্যান্ড ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো কমিটমেন্ট করছে যে আমাদের এই মেরিন রিসোর্সটুকু রক্ষা করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপ শুধু দ্বীপ না, দ্বীপের আশেপাশে অনেক ধরনের মাছ আছে, সেগুলো নষ্ট যাচ্ছে। এবং আমাদের আপনি জানেন যে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ বন জল মন্ত্রণালয় ইকোলজি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করছে। তো সেটা যে ক্রিটিক্যাল ঘোষণা করলে হবে না, কিছু বিধিনিষেধ আরোপ করতে হবে, যে আইন কানুন, যে এখানে পর্যটক সীমিত করা, বা সেখানে যে হোটেল অনিয়ন্ত্রণভাবে বাড়ছে, রাতারাতি হোটেলে যাচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি সেখানে জনসংখ্যাকেও নিয়ন্ত্রণ করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, যেমন এটা একটা ইউনিয়ন পরিষদ ছিল না, একটা গ্রাম ছিল, একটা ইউনিয়ন পরিষদ হয়েছে। ইউনিয়ন পরিষদ হলে আপনার হবে এখানে হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, নাগরিক সেবাগুলো হচ্ছে। তো এই কারণে সরকার সেটাও নিয়ন্ত্রণ করবে, সেখানে আপনি যাতে করে আর বেশি পরিমাণের সে নাগরিক না হয়। কারণ একসময় চিন্তা করা হয়েছিল যে 3,000 লোক যখন ছিল বা 5,000 লোক, তাদেরকে রিলোকেট করা হবে, রিলোকেট পুরোটা বেকম করে সেখানে শুধু ইকো ট্যুরিজম ডেভেলপ করবে। তো যাক, সেখানে হয় না, এখন সরকার উদ্যোগ নিয়েছে, এটাকে আমরা পজিটিভ মনে করি, আমরা মেনে নিতে হবে। আপনি যেটি বলছেন পরিবেশ এবং জীববৈচিত্র্যের জায়গা থেকে, আমরা পরের অংশে একটু আপনার কাছ থেকে শুনবো এর ফলে আসলে পর্যটনে কি প্রভাব পড়বে, যেটি নিয়ে তার আগে জনাব শিবলুর আজম কোরাইশের কাছ থেকে একটু শুনতে চাই। এই যে উদ্যোগের কথাটি বলা হচ্ছে, আপনারা যারা বিশেষ করে পরিবেশ আবার পর্যটন এই দুটো দিকে একটু ব্যালেন্স করার চেষ্টা করছেন, আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে, দীপ্ত টিভিকেও ধন্যবাদ। সেন্ট মার্টিন নিয়ে কথা বলতে হলে প্রথমে শুরু করতে হয় সেন্ট মার্টিনের পর্যটনের ইতিহাস দিয়ে। এখানে 2000 সন থেকে 98 সন থেকে আসলে কমার্শিয়ালি পর্যটন শুরু হয়েছে। এর আগে যা কিছু পর্যটক যেতেন এটা কাউন্টেবল নয়, এবং এটা কি বলে আপনার ব্যক্তি উদ্যোগে কমার্শিয়াল ছিল না। তো এইখানে পর্যটন শুরু হওয়ার সময়ে তখন এই দ্বীপে একজন SSC পাস, একজন SSC পাস ব্যক্তি ছিলেন। পর্যটন শুরু হওয়ার পরে এখানে মানুষের জীবনমানের ব্যাপক পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক বিকাশ ঘটেছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার ফলে বাল্যবিবাহ কমেছে, বাল্যবিবাহ কমে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু কমেছে। এবং সেন্ট মার্টিন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও এটা কিন্তু সাইবার নেটওয়ার্কের আওতায় এসেছে। এই সব কিছুই পর্যটনের অবদানের কারণে এখানকার ছেলেমেয়েরা এখন ঢাকা, চিটাগং, কক্সবাজার বিভিন্ন জায়গায় থেকে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, ইভেন কি কিন্ডার গার্ডেনেও লেখাপড়া করছে। সচেতন গার্জিয়ানরা ছেলেমেয়েদেরকে কিন্ডার গার্ডেনে লেখাপড়া করাচ্ছে। আপনি জেনে আনন্দিত হবেন যে বুয়েটে একটা ছেলে সেন্ট মার্টিনে পড়ে, 2টো মেয়ে মেডিকেলে পড়ে। এই যে জীবনধারার পরিবর্তন, এটা কিন্তু সম্পূর্ণই পর্যটনের কারণে। আগে মানুষের পেশা ছিল, 90% মানুষের পেশা ছিল মাছ ধরা, এবং 10% মানুষের ছিল অন্যান্য পেশা। এখন কিন্তু 80% পর্যটন নির্ভর হয়ে গিয়েছে, বাকি 20% অন্যান্য পেশায় রয়েছে। এখন পর্যটনটা যদি সীমিত হয়ে যায়, তাহলে যেটা হবে এইখানে এই যে মানে উন্নয়নমুখী জীবনধারাটা, এটা সম্পূর্ণ ব্যাহত হয়ে যাবে। ওখানকার মানুষ কর্ম হারাবে। শুধু ওখানকার মানুষ নয়, ওখানে কিন্তু বিভিন্ন বিনিয়োগকারীরা, জিয়া ভাই যেটা বলেছেন 140, এটা কিন্তু এখন আপডেট হয়েছে 209টা হোটেল এখন
আচ্ছা, হোটেল রিসোর্ট। জি, হোটেল রিসোর্ট হয়েছে 209। এই 209টাতে যে মানুষের কর্মসংস্থান এগুলো ব্যাহত হবে এবং ঢাকা থেকে শুধুমাত্র বিভিন্ন পরিবহনের নামের সঙ্গে সেন্ট মার্টিন যোগ করে 20টার উপরে পরিবহন আছে যারা সেন্ট মার্টিনসের উদ্দেশ্যে টেকনাফ যায় এবং তাদের করে কি বলে পর্যটক ক্যারি করে। এদের কর্মচারী মালিক এরা বিনিয়োগ নষ্ট হয়ে যাবে এবং এই বিনিয়োগগুলোর পিছনে কিন্তু ব্যাংক লোন আছে। বিনিয়োগ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যাংক লোন ঠিকমতো পরিশোধ হতে পারবে না। ব্যাংক লোন পরিশোধ না হলে অর্থনৈতিক চক্রে একটা ব্যাঘাত ঘটবে। তো এই সমস্ত বিবেচনায় আপনার পরিবেশ রক্ষাটা যেমন জরুরি, তেমনিভাবে পর্যটন বা মানুষের কর্মসংস্থান, উন্নয়নমুখী জীবনধারা সবগুলো রক্ষাই অত্যন্ত জরুরি। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে পর্যটনের কারণে পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে নিউট্রাল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। জিয়া ভাই ওনার বক্তব্যে বলে গেছেন যে আচ্ছা, জিয়া ভাইয়ের একটা বক্তব্যের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করছি। ওখানে কিন্তু পাইলিং করে কোনো বিল্ডিং হয়নি। সরকারি বেসরকারি মিলিয়ে সরকারের নেভি, কোস্টগার্ড এদের 3 তলা বিল্ডিং আছে, পুলিশের 3 তলা বিল্ডিং আছে, ইভেন পরিবেশ অধিদপ্তরের 2 তলা বিল্ডিং আছে, প্রাইভেট সেক্টরে 2-3টে মাত্র 3 তলা বিল্ডিং আছে, বাকিগুলো কিন্তু সবে কটেজ টাইপের। তো কোনোটাই কিন্তু পাইলিং করে করা হয়নি। এবং পরিবেশে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে যে ক্ষতিগুলো হচ্ছে, জিয়া ভাই যেটা বলেছেন যে মিঠা পানির বিষয়টা, এটা কিন্তু আমি মেনে নিই যে এখানে অতিরিক্ত পর্যটক হয়, ফেব্রুয়ারির শেষের দিকে পানিতে কিছুটা লবণাক্ততা চলে আসে, কিন্তু এইটা 100% কিন্তু সমাধান করা সম্ভব। সাগরের পানিকে ডিস্যালাইন করে সরবরাহ করা হলে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সম্পূর্ণ সমাধান হতে পারে। তারপরে আসুন অন্যান্য প্লাস্টিক বর্জ্য। প্লাস্টিক বর্জ্য নিয়ে সরকার ইতিমধ্যে একটা নীতিমালা ঘোষণা করেছেন যে ওখানে কোনো প্লাস্টিক, ওয়ান টাইম ইউজ প্লাস্টিক যেতে পারবে না। আমরা এর সঙ্গে একমত। তা কিন্তু সেই ক্ষেত্রে সরকারকে বিকল্প পদ্ধতিতে পানীয় এবং কোমল পানীয় যাতে সরবরাহ করা যায় এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। বিগত 2 বছর যাবৎ বিদ্যানন্দন ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন, ওখানে কিন্তু খাদ্যের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহের প্রোগ্রাম নিয়েছেন। এতে করে যে কোনো প্লাস্টিক ছুঁড়ে ফেললেই ছেলেমেয়েরা ওগুলো কুড়িয়ে নিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনে পৌঁছে দিয়ে খাদ্য গ্রহণ করছে। এতে করে কিন্তু প্লাস্টিক বর্জ্য মেনটেন্যান্সটা প্রায় 100% হয়ে গেছে। 100% বলবো না, প্রায় 100% হয়েছে। তো এটা ভেরি মাচ পসিবল। এবং প্লাস্টিক বর্জ্যটা যদি আমি এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করি এটা উপদ্রব, কিন্তু এটাকে যদি সঠিকভাবে রিসাইকেলিংয়ের জন্য নিয়ে আসি এটা কিন্তু সম্পদ। কাজে আমাদেরকে পজিটিভটাই চিন্তা করতে হবে যে এটাকে আমরা পজিটিভলি। কিন্তু যেটি বলছিলেন যে এই ছোট আয়তনের জায়গাটিতে ঘিরে ইতিমধ্যে 10,000 জনসংখ্যা রয়েছে বলছেন, এত বেশি সংখ্যক মানুষ গেলে সেটিকে আসলে ব্যবস্থাপনা এবং অন্যান্য দুর্যোগগুলো থাকে কিনা? আমি সেটা আসছি সেটা হলো যে ব্যবস্থাপনা উন্নয়ন করে কিন্তু আপনার ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। ক্যাপাসিটির দোহাই দিয়ে পর্যটনকে সীমিত না করে বরং পরিবেশ ব্যবস্থাপনাকে উন্নতি করে আপনার পর্যটনকে অবাধ রাখাটা যৌক্তিক। কারণ এখানে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, রুটি রুজি জড়িত এবং মানুষের উন্নয়নমুখী জীবনধারা জড়িত। যে ছেলে মেয়েগুলো আজকে ইউনিভার্সিটি কলেজে পড়ছে, তার গার্জিয়ানের যদি ইনকাম বন্ধ হয়ে যায় সেও লেখাপড়া করতে পারবে না। না করতে পারলে যেটা আফটার এফেক্ট হতে পারে সেটা হলো যে এই ছেলে মেয়েগুলো অন্য ভিন্ন কাজে জড়িয়ে যেতে পারে, যেটা হয়তো বা অসামাজিক কাজও হতে পারে। এবং ভৌগোলিক দিক থেকে সেন্ট মার্টিন এমন একটা লোকেশনে অবস্থিত যেখান থেকে মাদক পাচার, মানব পাচারের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং চোরা কারবারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কর্মহীন হয়ে গেলে মানুষ স্বাভাবিকভাবেই কোনো না কোনো বিকল্প পেশায় চলে যাবে। এতে করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হতে পারে। আর সমস্যা সমাধানের বিষয়ে আরও কিছু পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। যেমন ওখানে জেনারেটর এখনও চালু আছে, যদিও একটা সোলার প্ল্যান্ট হয়েছে, ওটা সাফিসিয়েন্ট সাপ্লাই দিতে পারে না, যার জন্য কিছু জেনারেটর চলে। সরকার কিন্তু এখানে জেনারেটর ব্যবস্থাটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে সোলার প্ল্যান্টের ক্যাপাসিটি বাড়াতে পারে, বা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ওখানে বড় ক্যাম্পাস আছে, ওখানে আরেকটা সোলার প্ল্যান্ট স্থাপন করার মাধ্যমে আপনার বিদ্যুৎ সরবরাহটা সম্পূর্ণ সোলার নির্ভর করতে পারে। জেনারেটর 100% বন্ধ করে দিলে শব্দ দূষণ, বায়ু দূষণ দুটোই কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবং আপনার এই যে পানি সরবরাহ ডিস্যালাইন করে সরবরাহের যে কথাটা বললাম, এটাও কিন্তু প্রাইভেট কোনো কোম্পানিকে লিজ দিয়ে দিলে, ইভেন কি কোন কোম্পানি ইন্টারেস্ট শো করেছে যে ওখানকার
তার মানে আপনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে পরিবেশ এবং জীববৈচিত্র্যের বিষয়টিতে একমত হয়েও ভিন্নভাবে এটিকে আসলে ব্যবস্থাপনার মাধ্যমেই করা যায়। হ্যাঁ, ব্যবস্থাপনা উন্নয়ন করে পর্যটনের যে পর্যটক নিয়ন্ত্রণ নয়, বরং অন্য ব্যবস্থাপনা। এখানে সিগনিফিক্যান্ট হলো যে অন্যান্য শিল্পে পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু 100% নিউট্রাল করা সম্ভব নয়, কিন্তু পর্যটনের পার্শ্ব প্রতিক্রিয়া 100% নিউট্রাল করা সম্ভব, এটাকে শূন্যে নিয়ে আসা সম্ভব। তো দ্যাটস ওয়াই আমি কেন সম্ভাবনাকে কার্টেল করে দিব বিকল্প সমাধানে না গিয়ে, পজিটিভ সলিউশনে না গিয়ে কেন আমি নেগেটিভ সলিউশন? এটার উত্তর খুঁজবো আমরা একটা বিরতির পরে এটি নিয়ে কথা বলবো এবং দুজনেরই মতামত জানতে চাইবো। দর্শক, আপনারা দেখছেন ভায়া হোটেলস প্রেজেন্টস বিচ ট্রেন্ডস। সময় হলো একবার বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত ভায়া হোটেলস প্রেজেন্টস বিচ ট্রেন্ডসে। কথা বলছি আমরা সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রণ এবং এর প্রভাব বিশেষত পর্যটন খাতে এবং অর্থনীতিতে কি পড়তে যাচ্ছে তাই নিয়ে। জনাব জিয়াউল হক হাওলাদার আছেন আমাদের সাথে। আগের অংশে যেটি বলছিলেন জনাব শিবলুল আজম কুরেশি বলছিলেন যে পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় আসলে অন্যভাবেও এটিকে ব্যবস্থাপনা করা যায়, পর্যটককে সীমিত না করে। বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান তিনি বলেছেন। আপনি কিভাবে দেখেন পর্যটনের জায়গা থেকে এটির প্রভাব আসলে পর্যটন খাতে কি করে পড়বে? কারণ বড় রকমের একটি আকর্ষণ, বিশেষত যারাই কক্সবাজারে যায় তাদের একটি বড় আকর্ষণ থাকে সেন্ট মার্টিন, এবং যথার্থই জনাব কুরেশি বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু কক্সবাজারের সাথে কিন্তু সেন্ট মার্টিনকে জুড়ে নেয়। সেখানে যখন এই সীমিত পদ্ধতিতে থাকবে, সেটি কোনো রকম নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? ধন্যবাদ। আমাদের শিবলুল আজম কুরেশি ভাই উনি খুব ভালো বলেন এবং উনি অনেকগুলো আশঙ্কার কথা বলেছেন, আপনার সম্ভাবনার কথা বলেছেন। তো আশঙ্কার কথা যেগুলি বলেছেন সেগুলো একটা ভালো কথা বলছেন যে ট্যুরিজমের যে নেগেটিভ আসপেক্টগুলো তৈরি হয় সেটা আসলে মিনিমাইজ করা যায় ইজিলি, অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় এটা খুব ইজিলি ম্যানেজেবল করা যায়। তো আমি শুরু করতে চাই এইভাবে যে আসলে এটা একটা কথা আছে যে ট্যুরিজম ইজ এ ভেক্টর অ্যান্ড ভিকটিম অফ এনভায়রনমেন্ট পলিউশন। সে নিজেও এনভায়রনমেন্ট পলিউশনের কারণে ভিকটিম হয়, আবার তার দ্বারাও এনভায়রনমেন্ট পলিউশন হয়। কারণ এনভায়রনমেন্ট পলিউশনে সে কিন্তু টিকতে পারবে না, ভালো পরিবেশ না থাকলে কিন্তু ট্যুরিস্ট যাবে না। আবার ট্যুরিস্ট বেশি মুভমেন্ট হলেও আপনার পরিবেশ নষ্ট হয়। যেমন আপনি দেখবেন যে ক্যারিবিয়ান আইল্যান্ডগুলোতে কিছু কিছু বিচ এখন মরেই গেছে, এত সিগারেট বার্ডস, পেট বোটলস দেখা যাচ্ছে, মানে পুরা লেক এবং ওখানকার যে বিচে পুরো এত বেশি বোতল যা আর পুরানো সম্ভব না, এটা অ্যাবান্ডন করতে হয়েছে। তো এই জন্য আমরা যে আমাদের সরকার আশঙ্কা করি কিন্তু সেন্ট মার্টিনটাকে রক্ষার জন্য উদ্যোগ নিয়েছে। তো যেটা হলো যে ইনভেস্টমেন্ট হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে, এটা আসলে আমি মনে করি আমাদের আরও আগে থেকে কন্ট্রোল করা উচিত ছিল। ধরেন সেখানে যদি আজকে 130 থেকে 240টা হোটেল হয়ে গেছে, আমরা যদি আগে থেকে আরও বলতে পারতাম যে না এর বেশি আর হবে না, 3 তলা তো দূরে কথা, 2 তলা 1 তলাও হবে না, এবং এত গিঞ্জি যে হাঁটা যায় না, গাড়ি চলাচল করতে পারে না। তো এগুলো একটা যেমন মানে আগে থেকে কন্ট্রোল করলে আমরা হয়তো আজকের এই আশঙ্কা জায়গায় পৌঁছতাম না, একেবারে বিপর্যয় জায়গাটা পৌঁছতাম না। বিপর্যয়ের আগে আমরা উদ্যোগ নিতে পারতাম, উদ্যোগ নেওয়া হয়েছে যাক বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তো এখন যেহেতু উদ্যোগটা নিছে এটা একটা বিষয়। তবে যে বিনিয়োগকারীটা যারা এখানে ধরেন শিক্ষা, স্কুলে এনরোলমেন্ট ভালো হয়েছে যেটা আমাদের কোর্সে বলছেন, আমরা মনে হয় অল্টারনেটিভ কিছু খুঁজতে পারি। কারণ সেন্ট মার্টিন দ্বীপটাকে আমরা দেখি না 4-5 বছর যে বিধিনিষেধ দেখি আমরা অল্টারনেটিভ, যেমন আমাদের চরকুকরি মুকরি, আমাদের হাতিয়া নিজুম দ্বীপ, আমাদের আরও যে দ্বীপগুলো আছে সেগুলোকে আমরা টুরিস্ট ডাইভার্ট করি। করলে হবে কি ইনভেস্টমেন্ট, এখানে যারা এখানে ইনভেস্টমেন্ট করছে, আমি আমার নিজস্ব স্টাডি দ্বারা জানি যে এখানে ইনভেস্টমেন্ট কিন্তু সব কিন্তু বাইরের, ঢাকার থেকে বিভিন্ন বড় বড় কোম্পানি বা বড় বড় লোক কিন্তু ইনভেস্ট করছে। স্থানীয় লোকের ইনভেস্টমেন্ট কম, তারা কিন্তু রিলোকেট করতে পারবে যারা বাইরে ইনভেস্টমেন্ট। এখন যে কর্মসংস্থান যারা আগে জেলে ছিল এখন পর্যটনের জন্য আমরা অল্টারনেটিভ কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এখানে আমরা যে কমিটি আছে, আমাদের মন্ত্রণালয়গুলো আছে, সেখানে অবশ্যই আমরা ইকোট্যুরিজম যদি করি, সেখানে যদি ওই ফেরিতে বিভিন্নভাবে আপনার যে শিপ ক্রুজ করেও সেখানে করতে পারি, লোকগুলোকে কাজ লাগাতে পারে, অনেক অল্টারনেটিভ হয়ে যাবে আমি মনে করি। তো এই অল্টারনেটিভ আমরা করব, আমাদের করছি, সেখানে সরকার ইনভেস্টমেন্ট করবে
অল্টারনেটিভ সৃষ্টি করে মানুষ যাতে বেকার না হয়ে যায়। আরেকটা বলছেন যে এটা ভালনারেবল পজিশন, যে মানব পাচার এবং যে ড্রাগের সেখানেও আমাদের কোস্টগার্ড, নেভাল ফোর্স খুব তারা ভিজিল্যান্ট রয়েছে, সেগুলো আশা করি সেটা হবে না। এখন আরেকটা বিষয় হলো যে পর্যটন, উনি যেটা বলছেন যে পর্যটক নিয়ন্ত্রণ না করেও করা যায়, তো যেটা হলো যে মানে 2000 পর্যটক এটা কিন্তু কম না, হয়তো 2.5 লাখ সেটা বেশি হয়ে যেতে পারে। আমরা এখন শেষ না করে দিয়ে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কিছু রেখে যাই। এবং আমাদের একটা কথা আছে যে এসডিজি যে 12 আপনার সাস্টেনেবল কনজামশন এবং প্রোডাকশন, আমাদের পরিমিত ভোগ এবং নিয়ন্ত্রণ করতে হবে। পর্যটক আপনি মানে আসবে, দ্বীপ তো আর বড় হচ্ছে না, এটা তো এরকম না যে আমাদের সিল স্টেশন হচ্ছে অন্যান্য দ্বীপগুলো যেমন বড় হচ্ছে বাংলাদেশের দক্ষিণে, কিন্তু প্রবাল দ্বীপ মানে সেরেমনি তো বড় হচ্ছে না, যে 8 থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে না, আসলে নিয়ন্ত্রণ করতে হবে কিছু না কিছু হলো। তাহলে সেই ক্ষেত্রে যে পরিসংখ্যান, আমি যদি একটা অনুমেয় একটা পরিসংখ্যান বলি, যেটি বলছেন 2 থেকে 2.5 লাখ লোক যায়, এবং এখন যে পদ্ধতিতে 2000 করে বলছেন সেটি তো হয়তো লাখখানিক, এই একটি সিজনে আমরা লাখখানিক প্লাস মাইনাস লোকজন সেখানে যেতে পারবে। কিন্তু এই বাড়তি পর্যটক যারা রয়েছেন, যারা ওই জোনে কক্সবাজার জোনে যাবেন, তারা কি আসলে কক্সবাজার বা আশেপাশের উপরে কোনো প্রভাব ফেলবেন কিনা? এটি আমাদের সরকারের মানে উদ্যোগ, যে আমাদের সবসময় অল্টারনেটিভ দিতে হবে পর্যটকদেরকে। সেন্ট মার্টিন যাতে সুন্দর নীল জলরাশি, যাতে সেন্ট মার্টিন ফ্লেভারটা সে অন্যখানে পায়, এরকম একটা কিন্তু উদ্যোগ করে। যেমন হাতির জুমদ্বীপ অলরেডি আমাদের বিনিয়োগ হয়েছে, সেখানেও কিন্তু সুযোগ সুবিধা তৈরি হচ্ছে, কুকুরমুক্ত হচ্ছে। আবার কক্সবাজার থেকে আপনার ধরেন ইনানি, পাটুয়া থেকে দিয়ে কিন্তু বেশ ভালো সুবিধা দিয়ে তৈরি হচ্ছে, অনেকগুলো বিনোদন কেন্দ্র হচ্ছে এবং ফেসিলিটি তৈরি হচ্ছে। আবার আপনার কক্সবাজার থেকে এদিকে আসলে আপনার যে ক্রুশকুলের দিকেও এয়ারপোর্টের পিছনে বাক্কালী নদীর তীরও কিন্তু হচ্ছে। তো পর্যটকদেরকে আমাদের একটা ডাইভার্ট করতে হবে, যেটা আমি বলছিলাম আমাদের পৃথিবীর সব দেশে থাইল্যান্ড এবং জাপানের উদাহরণ দিয়েছি, আমি নিজে দেখেছি যেখানে আমি জাপানে ট্রেনিং করছি। সেন্ট মার্টিনের সেই পরিবেশ, সেই প্রবাল দ্বীপের যে আবহ, যেই সৌন্দর্য, তার কিছু কি পাওয়া যাবে কিনা? কারণ এটি তো এক ধরনের, কক্সবাজারে আমরা যারা গেছি আমরা দেখেছি সেন্ট মার্টিন একেবারে ভিন্ন এক সৌন্দর্যের জায়গা। রাইট, এখন সেটা নীল পানি, মূলত নীল পানি জলরাশি এবং কোরাল, সেটা আমাদের আরো অল্টারনেটিভ যদি আমরা সংরক্ষণ করতে পারি, সেটাকে আমরা তো ধরুন 5 বছর বা 10 বছর কথা বলছি, কিন্তু এটাও তা যদি আমরা দেখি এটা আরো সুন্দর হচ্ছে অল্প সময়ের ভিতরে, সেখানে তো আবার গভর্নমেন্ট নিশ্চয়ই আবার পর্যটককে অ্যালাউ করবে আর কি। যেমন সুন্দরবনে আরেকটি আগাম প্রশ্ন করে রাখি, যেটি হচ্ছে আপনারা একটি মোবাইল অ্যাপ তৈরি করবেন, যার ভেতর দিয়ে আবেদন করে অনুমতি নেবে, এবং সেই অনুমতি অনুসারে নির্ধারিত শিপে করে বা জাহাজে করে পর্যটকরা যাবে। এটি এখনো পর্যন্ত এটি কাগজে বা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। বাস্তবে কি এটি এই ধরনের জনগণকে নিয়ে আসলে জনসচেতনতার যেই পর্যায়টি রয়েছে, এটি বাস্তবে আপনারা মনে করেন বাস্তবায়নযোগ্য? এটা আসলে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে, যেমন যারা শিপ কন্ট্রোল করছে এবং আমরা যারা অ্যাপস বানাচ্ছি এবং যারা কোস্টগার্ড আছে, এটা আসলে সচেতনতার অভাব। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের এই ধরিত্রীকে মানে সুরক্ষার জন্য আমাদের সচেতন হতে হবে, আমাদের পরিমিত ভোগ করতে হবে। এখন যেটা আসলে আমরা মনে করি উই আর কনফিডেন্ট যে আমরা করতে পারবো, এখন এটা কাজ হচ্ছে, আশা করি এটা খুব ইফেক্টিভলি করতে পারবো। আমরা গুগল প্লে স্টোরে গেলে অ্যাপস ডাউনলোড করতে পারবো, এখন তো মোবাইল সবার হাতে হাতে, স্মার্টফোন, এটা আসলে কোনো সমস্যা হবে না। এখন আপনার রেল লাইনের টিকিট আপনি অনলাইনে কাটতে পারেন, বিমানের টিকিটও কাটতে পারেন, মোবাইলও কাটতে পারেন, সেটা সমস্যা না। তো আমি মূলত আমাদের দরকার সচেতনতা, এবং সরকার যেটা করতে যাচ্ছে যে একটু নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, নিয়ন্ত্রণটা এখন এই পর্যায়ে, কারণ আমরা একটা ভালো পজিশনে আছি, আমাদের এটা প্রয়োজন আছে। আর যেটা বললো যে অল্টারনেটিভ অনেকগুলো বিষয়, যে পর্যটন নিয়ন্ত্রণ, হয়তো যদি আমরা মনে করি যে সরকার যদি মনে করে 2000 এখন ঠিক আছে, সুন্দর কক্সবাজার সেন্ট মার্টিনের ক্যারিং ক্যাপাসিটি বাড়ছে, সেখানে হয়তো গভর্নমেন্ট 3000 অ্যালাউ করবে, 4000 ক্রমান্বয়ে বাড়াতে পারে। এটা মানে এই বছর জন্য হয়তো নিয়ন্ত্রণ 2002, হয়তো যদি আমরা দেখি না, তার মানে এটা পরীক্ষামূলকভাবে এটা আমরা মনে করি যে এটা সামনে বসে আরো বাড়াতে হবে, 2000 থেকে 3000 এভাবে হতে পারে, এটা কোনো সমস্যা না। আরেকটা হলো যে উনি যেটা আমার খুব ব্যক্তিগত বিষয়, যে স্যালাইন ওয়াটারটাকে সমুদ্রের থেকে ডিসলাইন করে সুইট ওয়াটার দেওয়াটা একটা এক্সপেন্সিভ, যেটা যে লবণটা উৎপাদন, সে লবণটা কোথায় ফেলবে, সেটা পরিবেশ ক্ষতি করবে। এই জন্য আমার কাছে মনে হয় যে যেহেতু আপনার বিনিয়োগ আছে, রেন ওয়াটার হারভেস্টিংটা খুব ভালো। যখন আমাদের অন্য সময় যে বৃষ্টি পানিটা ধরে রাখা হয়, যে টেকনাফে আমরা যেটা করি, টেকনাফ মোটেলে রেন ওয়াটার হারভেস্টিং করে সেটাই সুন্দর করে সংরক্ষণ করে পর্যটকদের ব্যবহার করার আমরা দিতে পারি। তো সেন্ট মার্টিনও সেই রেন ওয়াটার হারভেস্টের কথাও অনেকে বলছে আর কি, ওয়াটার ডিসেলাইন না করে রেন ওয়াটার হারভেস্ট ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে যদি মানুষ কম থাকে, পর্যটক কম থাকে, তাহলে সেটা ম্যানেজেবল, যেটা আপনি বলছিলেন। সে ম্যানেজ করার জন্য আমাদের সকলকে কিছু না কিছু সমাজের স্যাক্রিফাইস করতে হবে, ছাড় দিতে হবে। জনাব কোরেশির কাছে আসতে চাই, যেটি একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি হলো যে আপনি যেটি বলছিলেন যে এখানে বেশ বেসরকারি বিনিয়োগ রয়েছে এবং
এবং সেই বিনিয়োগগুলো নানা রকম ঝুঁকির মুখে পড়বে। এই অবস্থা যদি চলতে থাকে এবং এটি যদি সত্যিকার অর্থেই বাস্তবায়িত হয়, তাহলে বেসরকারি বিনিয়োগ যদি সরে যায় এবং পরবর্তীতে যেটি জনাব জিয়াউল হক হাওলাদার বলছেন যে একটু উন্নত হলে হয়তো সংখ্যায় বাড়ানো হবে, সেখানে আবার পর্যাপ্ত তখন সুযোগ সুবিধা কমে যাবে কিনা বিনিয়োগকারীরা যদি চলে যায়। এই যে একটি চক্র কিন্তু রয়েছে পরস্পর নির্ভরশীল, কারণ পর্যটক যাচ্ছে বলে নতুন বিনিয়োগ আসছে, পর্যটক কমে গেলে কিন্তু বিনিয়োগ সরে যাবে, সুযোগ সুবিধা কমে যাবে। তো সেই জায়গায় আসলে কি করে একটি ভারসাম্য রক্ষাপূর্ণ সমাধান হতে পারে? এখানে আমি একটা জিয়া ভাইয়ের কথা সূত্র ধরে একটা কথা বলি, সেটা হলো উনি বলেছেন যে লোকাল লোকের বিনিয়োগ নেই বা খুব কম। একেবারে কিন্তু কম নয়, আমার যেটু ধারণা 40% আপনার লোকাল লোকের বিনিয়োগ, এবং এই বিনিয়োগগুলো অত্যন্ত ক্রুশিয়াল। এমন ঘটনা ঘটেছে যে 2 বিঘা জমি 25 তিনি পেয়েছেন, 1.5 বিঘা বিক্রি করে আধা বিঘার উপরে উনি 4-6টা রুম করেছেন। এটা দিয়ে ওনার সারা বছরের খরচ নির্বাহ হয়। এখন এর যদি ট্যুরিজম বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তার জমি তো আগেই সে বিক্রি করে ফেলেছেন, এই রুমগুলো তার কোনো কাজে লাগবে না, সে না খেয়ে থাকা ছাড়া তার কোনো বিকল্প থাকবে না। তারপর জিয়া ভাই আরেকটা কথা বলেছেন যে বিকল্প কর্মসংস্থান, আপনি কয়জনকে কর্মসংস্থান দেবেন? এখানে কিন্তু লক্ষাধিক লোক এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এর যদি একটা অংশ এই লক্ষাধিক লোকের রুটি রুজি জড়িত, তাদের কর্মক্ষম ব্যক্তি যদি 50,000 বা 20,000ও হয়, 20,000 লোককে আপনি বিকল্প কর্মসংস্থান দিবেন কথা বলাটা যতটা সহজ, বাস্তবে কিন্তু সম্ভব নয়। এমনিতেই আমাদের শ্রমবাজারে অত্যন্ত ক্রাইসিস, আমরা শ্রম যোগান দিতে পারছি না। এবং এখানে শ্রমের আরেকটা ডেফিনেশন আছে যে 32 বছর পর্যন্ত রিল্যাক্স করেছে চাকুরিতে ঢোকার জন্য। যাদের বয়স 32-এর উপরে তাদেরকে আপনি কীভাবে কর্ম দিবেন? দেওয়া কি কোনো সুযোগ রয়েছে? নেই। তারপর আপনি বলতে পারেন যে আমরা কারিগরি শিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং দিব সেন্ট মার্টিনসের লোকে। সে ভোকেশনাল ট্রেনিং নিয়ে কোথায় প্রয়োগ করবে? ওখানে তো অর্থনৈতিক কর্মকাণ্ডই থাকবে না। তার এই ভোকেশনাল ট্রেনিং নিয়ে ইভেন কাউকে সেলাই শেখাবেন, সেলাই করে সে কাপড় কে কিনবে, কে কাপড় ব্যবহার, তার তো অর্থনৈতিক ক্ষমতাই থাকবে না। কাজে এগুলো আসলে বাস্তবসম্মত সমাধান নয়। আর জিয়া ভাই আরেকটা কথা যেটা বলেছেন যে ওই সুয়ারেজের বর্জ্য সাগরে যায়, এই কথাটা একেবারেই সত্য নয়। 100% সুয়ারেজ ওখানে সেফটি ট্যাঙ্কের মাধ্যমে অথবা পাতকুয়ার মাধ্যমে এটা করা হয়। বরং পর্যটন শুরু হওয়ার আগে ওখানে স্যানিটেশন ব্যবস্থা ছিল প্রায় শূন্যের মতো, এখন প্রায় 100%, একদম 100% আমি বলবো না, প্রায় 100% হয়েছে। এবং এই সুয়ারেজ বিয়েটাও যদি ব্যবস্থাপনাটা যদি করা যায় তাহলে এই সুয়ারেজ পানিটাকে আবার কিন্তু আপনার সেচের কাজে ব্যবহার করা যেতে পারে। ওখানে প্ল্যান্টেশন করে প্ল্যান্টেশনে এই পানিটা কাজে লাগানো যেতে পারে। তো ফলে আমরা মানে পজিটিভ সলিউশনটাকে মাথায় রাখতে হবে, যাতে করে আমরা এখানে কার্টেল না করে এটাকে উন্মুক্ত রাখতে পারি। বিশ্বের এমন অনেক দ্বীপ আছে যেটা সেন্ট মার্টিনসের ছোটো, ওখানে 6 মিলিয়ন পর্যন্ত ট্যুরিস্ট যায়। তারা কীভাবে ম্যানেজ করছেন? তারা এই পর্যটন আমরা বিগত আপনি যেটি বলছিলেন যে আনুষ্ঠানিকভাবে ধরুন 90 দশক থেকে যখন এখানে পর্যটক আসা শুরু করে, বিগত 30-35 বছরে আমরা সেই উদ্যোগটি নিইনি কেন? বা আপনারা যারা বেসরকারি উদ্যোক্তারা রয়েছেন আজকের এই পরিস্থিতিতে এই নাজুক অবস্থায় আসতে হলো কেন, যখন একেবারে বন্ধ করে দিতে হচ্ছে, সীমিত করতে হচ্ছে? কিছু উদ্যোগ কিন্তু সরকারকেই নিতে হয়। যেমন যেটি তৈরি হয়েছে এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনার বা কোনো বিনিয়োগকারীর সম্ভব ছিল না। যেমন এখন যদি ডিস্যালাইন প্রজেক্ট করেন, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার হয় নিজের টাকা ইনভেস্ট না করলে প্রাইভেট ইনভেস্টরকে লিজ দিবে যে তুমি এখানে পানি সরবরাহ করবে, সুয়ারেজের ট্রিটমেন্ট প্ল্যান্ট তুমি স্থাপন করবে, সুয়ারেজ ট্রিটমেন্ট করবে, তুমি চার্জ দিবে। যেমন যারা সোলার প্ল্যান্টের মাধ্যমে চার্জ নিয়ে বিদ্যুৎ বিক্রি করছে, এরকম ইনভেস্টমেন্টের পাওয়ার কোনো নাই, সমস্যা নাই, অনায়াসেই পাওয়া যাবে আমরা মনে করি। তো এই উদ্যোগগুলো সরকারকেই নেওয়া উচিত ছিল। সরকারি ইকোলজিক্যাল ক্রিটিক্যাল জোন ডিক্লেয়ার করে বসে আছেন, কোনো রকম কোনো পদক্ষেপ নেননি, তাহলে তো 209টা রিসোর্ট হওয়ার সুযোগ ছিল না। ইকোলজিক্যাল ক্রিটিক্যাল জোন ডিক্লেয়ার করার আগে একটাই মাত্র রিসোর্ট ছিল, বাকি সবগুলো এর পরে হয়েছে। তো এগুলোতে সরকার কন্ট্রোল করেনি। এর দায়ভার কিন্তু এখন বিনিয়োগকারীদেরকে নিতে হচ্ছে। আপনি একটা ডিক্লারেশন দিয়ে বসে থাকলে হবে না, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, প্রয়োগ থাকতে হবে। এবং যে কোনো কাজে শুধু নীতিমালা ঘোষণা করে দিলেই হয় না, ওটাকে প্রয়োগ থাকতে হবে। প্রকাশ্য ধূমপান নিষেধ আমাদের আইন হয়েছে, কিন্তু এটার কোনো প্রয়োগ নেই, যার জন্য এটা কার্যকরী হচ্ছে না। তো অনুরূপ কার্যকরের জায়গায় যে একই প্রশ্নটি আপনার কাছে করতে চাই, যে নিয়ম নীতিতে অ্যাপ ব্যবহার করে অনুমতি, তারপরে নির্ধারিত জাহাজ এবং প্লাস্টিক পণ্য বর্জ্য এগুলো ফেলে রেখে যাওয়ার এই প্রক্রিয়াটিতে কি সামনের দিনে আপনার মনে হয় যে বাস্তবায়ন সহজ হবে?
প্লাস্টিক কিন্তু ইতিমধ্যেই অনেক অলমোস্ট 100% আপনার নিয়ন্ত্রণে চলে আসছে, যে বিদ্যানন্দন ফাউন্ডেশনের উদ্যোগে। আর যদি ওখানে প্লাস্টিক যেতেই না দেওয়া হয় তাহলে তো পুরোপুরি সমাধান হয়ে যাবে। তাহলে বিকল্প একটা ব্যবস্থা করে এটাকে স্টপ করে দেওয়া যেতে পারে। এবং অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জায়গায় যাব, আমাকে নিয়ন্ত্রণ করা হবে, যেতে দেওয়া হবে না। এবং অত্যন্ত দুঃখজনক কিছু ঘটনা ঘটছে, যে একটা ছেলে বাইরে বিয়ে করেছে, ওয়াইফ বাবার বাড়ি এসেছেন, এখন শ্বশুর বাড়ি যাওয়ার সময় তাকে পারমিশন দেওয়া হচ্ছে না। ঠিক উল্টোটাই, হয়তো একটা ছেলে মেয়ের শ্বশুর বাড়ি আছে, যাতায়াত করতে পারছে না, মেয়ের জামাই শ্বশুর বাড়ি যেতে পারছেন না। এগুলো কিন্তু একেবারেই মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। এটা আমি মনে করি এটা সংবিধানের লঙ্ঘন। আপনাকে নেগেটিভ সলিউশনে না গিয়ে পজিটিভ সলিউশনটাই চিন্তা করতে হবে, যে যাতে করে সব কিছুই সংরক্ষিত হয়। এবং যে কোনো নতুন কিছু ইন্ট্রোডিউস করতে গেলে একটা লং প্ল্যানিং, যেমন সুইজারল্যান্ডে তামাক নিষিদ্ধ করা হয়েছে, এটা কিন্তু 30 বছরের একটা প্ল্যানিং দিয়ে বাস্তবায়ন করা হয়েছে। ইউরোপের বেশ কিছু কান্ট্রি জীবাশ্ম জ্বালানির চালিত যান বন্ধ করবে, এর জন্য 15 বছরের একটা প্ল্যানিং দিয়েছে, যে 15 বছর পরে চলবে না। এইখানে হঠাৎ করে আপনি ইম্পোজ করে দিলেন, যেখানে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশীজন হিসেবে আপনারা এবং এলাকার অন্যান্য যে অংশীজনরা রয়েছে তাদের মতামত কিভাবে নেওয়া হয়েছে? আমাদের মতামত, এলাকার লোককে কোনো প্রোগ্রামে ডাকা হয়নি। মিটিংগুলোতে আমাদের অংশীজনদেরকে ডাকিয়েছে, আমিও পার্সোনালি উপস্থিত ছিলাম, কিন্তু আমাদের একটা কথাও এন্টারটেইন করা হয়নি। বরং উপদেষ্টা মহোদয় বলেছেন যে না, ডিসিশনটা নেওয়া হয়ে গিয়েছে, আপনি এটাই আপনাদেরকে মানতে হবে। তখন আমাদের একজন অংশীজন প্রশ্ন করেছেন, তাহলে আমাদেরকে ডেকেছেন কেন? আপনারা যদি ডিসিশন নিয়েই থাকেন তাহলে আমাদেরকে ডেকেছেন কেন? উনি এই কথার কোনো জবাব দিতে পারেননি এবং শেষ করে দিয়ে গেছেন, ডিসিশন ইজ ডিসিশন বলে উনি উঠে চলে গিয়েছেন। এবং ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু এরকম বড় রকম সংস্কারমূলক সেন্সিটিভ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে, এরকম সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি না যে কোনো যৌক্তিক বিষয়। আর পার্টিকুলারলি আমাদের উপদেষ্টা মহোদয়ের বিষয়ে আমি যেটা বলবো, উনি একসময় বেলার পক্ষে পরিবেশ নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমায় বাদী হয়েছেন, এই প্লিট করেছেন, কিন্তু ওনাকে এখন উপলব্ধি করতে হবে উনি কিন্তু বেলার ব্যক্তি নন, উনি জাতির পরিবেশ বিষয়ক অভিভাবক। এখন ওনাকে পরিবেশ নিয়ে যেমনটা ভাবতে হবে, সমান বা তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে জনগণের সুবিধা অসুবিধা, আয় রুজি, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলোর কথা ওনাকে বেশি ভাবতে হবে। আচ্ছা, এটি নিয়ে আমরা কথা বলবো। এটি নিয়ে আমাদের পর্যটন বিষয়ক উপদেষ্টাও কিন্তু একই প্রশ্নে আমরা গত শুক্রবার দেখেছি, তিনি বলেছেন যে এটিতে নেতিবাচক কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। কিন্তু আরও বিস্তারিত আপনাদের কাছ থেকে শুনবো আসলে বাস্তবে মাঠের অভিজ্ঞতাটি কি, একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছেন ভায়া হোটেলস প্রেজেন্স বিচ ট্রেন্ডস। আরও একবার বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত ভায়া হোটেলস প্রেজেন্টস বিচ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি সেন্ট মার্টিনে পর্যটক সীমিতকরণ এবং এর পর্যটন খাতে এবং অর্থনীতিতে কি প্রভাব রয়েছে তাই নিয়ে। বিরতিতে যাবার আগে জনাব শিবলুল আজম কোরেশি, আপনি বলছিলেন যে সরকারের দিক থেকে সিদ্ধান্ত আসলে অনেকখানি চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু সিদ্ধান্তটি গৃহীত হয়েছে, সামনের দিনগুলোতে আপনারা যারা রয়েছেন পরিবেশ এবং পর্যটন উন্নয়নে, রক্ষায় এবং পাশাপাশি অন্যান্য অংশীজনরা কীভাবে এটিকে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ সমাধানের দিকে যাওয়া যায়, যাতে করে পর্যটকও ক্ষতিগ্রস্ত না হয় এবং পাশাপাশি পরিবেশও কোনো ঝুঁকির মধ্যে না পড়ে? আপনার পর্যটকের ক্ষতিগ্রস্ত পয়েন্ট থেকে আমি একটু শুরু করতে চাই। যদি 2000 করে পর্যটক 60 দিন ইয়েতে যেতে পারেন সেন্ট মার্টিনসে, তাহলে বাংলাদেশে 18 কোটি জনগণ যেতে 40-45 বছর লাগবে, যেটা বাস্তবসম্মত। 18 কোটি জনগণ তার আগেও যেত না, 2 লাখ, কিন্তু আপনাকে তো যাওয়ার সুযোগ থাকতে হবে, এমন পলিসি নেবেন যাতে করে যাওয়ার সুযোগটা থাকে। বা আমি ধরে নিলাম যে 18 কোটির 4 ভাগের 1 ভাগ যাবে, সেটা তো আপনাকে এই সুযোগটা তো অন্তত রাখতে হবে। 1, 2 নম্বর হলো আপনার এইটাকে আমরা কিভাবে নিচ্ছি, এটাকে আমরা বলি যে এটা প্রত্যাহার করা উচিত। ক্লাইমেট ভিকটিমের যে রেগুলেশন জাতিসংঘের আছে, তাতে করে যে কোনো ব্যক্তি
পেশা হারালে অথবা বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে বড় রকম কম্পেনসেশন দেওয়ার বিধান রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সরকার কোনো রকম কোনো কম্পেনসেশনের বিধান না নিয়েই এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর সবচেয়ে বড় কথা, মানুষের রুটি রুজির অধিকারটাও কিন্তু মৌলিক অধিকার। আমি আমার সন্তানের লালন পালন, চিকিৎসা, বাসস্থান এগুলো নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কর্ম আমাকে সরকার প্রোভাইড করা উচিত। সরকার এখানে প্রোভাইড করতে পারছেন না, প্রাইভেট সেক্টর এগিয়ে এসে ব্যবস্থা করেছেন, সেইটা সরকারের পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না কোনোভাবেই। এবং এই যে বিনিয়োগকারী যারা, তাদের অনেকের ব্যাংক লোন আছে, তারা কিন্তু ব্যাংক লোন শোধ করতে পারবে না। এবং আপনি যেটা এর আগের প্রশ্নে বলতেছিলেন যে এগুলো যদি এই বিনিয়োগগুলো পরবর্তীতে আবার নতুন করে ব্যবহার করা, একটা বাড়ি যদি 2 বছর 3 বছর অব্যবহৃত হিসাবে পড়ে থাকে, তাহলে ওটাকে আবার রিগেইন করতে হলে কিন্তু প্রায় নতুনের সমান কনস্ট্রাকশন ব্যয় ওখানে ব্যয় করে ওটাকে চালু করতে হয়, যেটা আসলে বাস্তবসম্মত নয়। ওখানকার মানুষকে সেন্ট মার্টিন ছেড়ে চলে আসতে হবে, অথবা অন্য কোনো বিকল্প, মানে মাদক পাচার বা মানব পাচারের মতো কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে হবে, এবং সেন্ট মার্টিন জনশূন্য হয়ে যাবে। এবং সেন্ট মার্টিন জনশূন্য হওয়াটা আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য কিন্তু অত্যন্ত হুমকি স্বরূপ, কারণ ইতিপূর্বে বার্মার ম্যাপে কিন্তু 2 বার করে সেন্ট মার্টিনসকে দেখানো হয়েছে। তাহলে ওখানে জনশূন্য হলে বার্মা ওখানে মার্চ করতে পারে। এবং এই সমস্ত হঠাৎ করে এটা চাপিয়ে দেওয়ার কারণে মানুষের মনে নানান প্রশ্ন জেগেছে। এই প্রশ্নগুলো আমার মনে হয় না যে ইন্টারিম গভর্নমেন্টের তোলার সুযোগ দেওয়া উচিত, ঠিক হয়েছে। আমাদের তো এর কোনো প্রয়োজন ছিল না। তো এই আমার দেশে, এবং এই সেন্ট মার্টিনসের কারণে কিন্তু সমুদ্র সীমার বড় একটা অংশ আমরা পেয়েছি। সেন্ট মার্টিন চলে গেলে বিশাল অংশ এই সমুদ্র সীমা থেকেও আমাদের হারিয়ে যাবে। তার মানে আপনি বলছেন সেই জায়গায় জনসমাগম বা যেরকমভাবে চলছে এটিকে চলমান রাখা, পরিবেশ ব্যবস্থাপনা, সেই জায়গায় পরিবেশ ব্যবস্থাপনায় আমরা যদি ধরে নিই, ধরুন আপনার কথা মতো সেইখান থেকে যদি সরকার সরেও আসে সেই জায়গা থেকে, যে ঠিক আছে বা পর্যটক সীমিত করা হবে না, কিন্তু পরিবেশ রক্ষার জন্য আসলে বেসরকারি উদ্যোক্তারা যারা রয়েছেন তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে, সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারে? না, ইতিমধ্যে আমরা কিন্তু ওখানকার স্টেক হোল্ডাররা সমস্ত পচনশীল বর্জ্য এবং অপচনশীল বর্জ্য কালেক্ট করে ডাম্পিং করছে এবং মাটি ঘুরে পুঁতে রাখছে। এখন পচনশীল বর্জ্য কিন্তু খুব লাভজনকভাবে ম্যানেজ করা সম্ভব। যেমন এটা বায়োগ্যাস প্ল্যান্ট করার পারমিশন দেওয়া হোক, এবং ওখানে বায়োগ্যাস প্ল্যান্টে যদি এই পচনশীল বর্জ্যগুলি ফেলা হয়, তাহলে একাধারে আমরা গ্যাস পাচ্ছি, রেসিডিউ হিসাবে যেটা পাচ্ছি সেটা জৈব সার হিসাবে ব্যবহার হবে। প্রধান কাজ হচ্ছে যে বর্জ্যটা ব্যবস্থাপনা হয়ে যাচ্ছে। আর আপনার অপচনশীল বর্জ্য তো বললাম যে ইতিমধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন কালেকশন করে ওটাকে রিসাইকেলের জন্য পাঠাচ্ছে। ওখানে কাটিং করে আকারে ছোট করে ওটাকে দ্বীপের বাইরে যেখানে কারখানা আছে ওখানে পাঠানো হচ্ছে রিসাইকেলিংয়ের জন্য। তো আসলে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করলে এটা ম্যানেজ করা খুবই সম্ভব। পর্যটন এমন কোনো শিল্প নয় যে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নিউট্রাল করা যায় না, 100% নিউট্রাল করা যায়। আপনারা মনে করছেন সে পথে যদি সরকার হাঁটে তাহলে হয়তো সব পক্ষের স্বার্থগুলো উইন উইন সিচুয়েশন হবে। জনাব জিয়াউল হক হাওলাদার যে কথাটি বলছেন যে এটিকে এভাবে রেখেও তো সম্ভব হয়, এবং পাশাপাশি বলছেন যে বিশেষত 2টো জায়গায় গুরুত্ব আরোপ করেছেন জনাব কোরেশি। একটি হচ্ছে যারা কর্মসংস্থান, বিশেষত একটি হলো বিনিয়োগ আর একটি হচ্ছে কর্মসংস্থান। সেই জায়গায় আসলে যদি আপনারা বা সরকার যদি তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছেন কিনা কোনো? হ্যাঁ, বিকল্প ব্যবস্থা তো করা হবে, কারণ সরকার তো মানে সাংবিধানিক আলোকে সবার জন্য অধিকার তো সুনিশ্চিত করবে। এখন কথা হলো যে তার আগে একটু বলতে হয় যে সেন্ট মার্টিন দ্বীপকে সুরক্ষা করা, সেন্ট মার্টিন দ্বীপের এই পর্যটক নিয়ন্ত্রণ করার কথা কিন্তু হুট করে 2024 সালে হয়নি। এটা কিন্তু 2010-12 সালের থেকেই কিন্তু আমরা বিভিন্নভাবে লেখালেখি, এবং যখন 1999 সালে যে আমাদের পরিবেশ নীতিমালা হয়, আইন হয়, সেখানে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে রক্ষা করা এবং সেখানে পর্যটক সীমিত করার কথা সেই আইন কিন্তু বলা আছে। সেটা তো একদিন হয় না, আজকে হয়তো 24 সালে এটা সীমিত করা হয়েছে, কিন্তু 1 যুগ আগের থেকে কিন্তু এটা এই বিভিন্ন কার্যক্রম শুরু করছে। এবং সেন্ট মার্টিন যত বিনিয়োগ হয়েছে, হোটেল মোটেল করছে, এটা কিন্তু গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়ে কিন্তু করেনি।
বিনিয়োগ কিন্তু হয়নি, কারণ আপনারা জানেন যে হোটেল রেস্তোরাঁ আইন আমাদের মিনিস্ট্রি সেটার আলোকে আমরা যেটা বলা আছে যে 3 স্টার 4 স্টার 5 স্টার আমাদের মন্ত্র থেকে নিতে হবে, এবং ওই আইনের আলোকে 1 স্টার বা তার নিচে যেগুলো সেটা লোকাল প্রশাসন থেকে নিতে হবে। কিন্তু লোকাল প্রশাসন তো বিদেশে আরোপ করছিল, কিন্তু জাহাজে করে দূর দিয়ে ইট সুরকি বালি নিয়ে তো হোটেলগুলো বানানো হয়েছে, সেটা তো সরকার থেকে পারমিশন নিয়ে করেননি। আপনারা যারা করছেন যদি সরকার থেকে নিয়ে করতেন তাহলে একটা ব্যবস্থা ছিল। তো এই যে সরকার তখনই বলছে যে পুরা সেন্ট মার্টিন সরকার কিনে নেবে, এবং ইতিমধ্যে সেরা দ্বীপে কিন্তু সরকার নিয়ে নিছে, ওখানে কিন্তু কোনো ধরনের প্রাইভেট বিনিয়োগ করতে অ্যালাউ করেনি। তো আজকে 12 বছর পরে এসে যখন নিয়ন্ত্রণের কথা বললো তখন একটু স্বাভাবিকভাবেই যেহেতু অনেক বিনিয়োগ হয়েছে এটা কষ্ট হচ্ছে। তো আমার কাছে যেটা হলো যে মানুষ যারা আছে যেখানকার মানুষের তো কর্ম সরকার দিবে, কারণ তাকে প্রশিক্ষণ দিবে, এবং আমি তো বললাম সেখানে কিন্তু বিকল্প যারা তারা জেলে ছিল আরও উন্নত মানের যারা আমাদের ক্রুজ শিপ যদি চালু করি সে ক্রুজ শিপে কাজ করতে পারবে, মানে সেন্ট মার্টিন থেকে দূরে দিয়ে যদি আমরা সেখানে চালু করি মানে সেফ জোনে, এবং সেখানে কিন্তু ফিশ স্যাংচুয়ারি যেটা আছে সেন্ট মার্টিন দ্বীপে ঘোষণা করা আছে প্রচুর মাছের হবে আর কি ধরা হবে, এবং এখানে মানুষ যে ফিশ প্রসেসিং ফুড অনেক কিছু করতে পারে মানুষ। আরেকটা হলো যে ওখানে কিন্তু জনসংখ্যাও নিয়ন্ত্রণ করতে হবে। আপনার সেই বললাম তো 2001-2-3 দিকে সেখানে মাত্র 3 থেকে 5 হাজার, সেখানে 10,000 লোক, এখন আরও বাড়বে কারণ আমাদের পপুলেশন গ্রোথ তো বেশি। তো পপুলেশন গ্রোথটা কন্ট্রোল করতে হবে, পাশাপাশি আমাদের পর্যটকরাও কিছুদিন হলেও সীমিত করতে হবে। এবং সরকার আমি মনে করি যে এই সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষা করার জন্য যে উদ্যোগ গ্রহণ করছে ভেবেচিন্তে করছে, এবং মানুষের যারা বেকার আছে তাদের কর্মসংস্থান কী হবে সেটাও আছে, কারণ আমাদের ওখান থেকে মেইনল্যান্ড যেটা 9 কিলোমিটার সেখানে সাথে তারা কাজ করতে পারে। আর যে প্লাস্টিক পলিউশন যেগুলো হচ্ছে সেখানে তো কিছু কাজ কর্মসংস্থান হচ্ছে, এবং সবগুলো মেইনল্যান্ডে নিয়ে আসা একটা প্রসিডিউর, এবং ইটিপি এসটিপি যেগুলো সেখানে অনেক লোকের কাজ হতে পারে, আপনার ওয়াটার অ্যান্ড হারভেস্টিং সেখানে অনেক লোকের কাজ হতে পারে, ইকো ট্যুরিজম যারা করবে সেখানে কিন্তু খুব হাইলি খুব কোয়ালিটি ট্যুরিস্ট সার্ভিস দেওয়ার জন্য কিন্তু ইকো ট্যুরিজম কিন্তু প্রচুর কর্মসংস্থান, যেখানে ইকো কটেজ করা হবে, ইকো ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস থাকবে, সেখানে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। বরং নর্মাল ট্যুরিজমের সাথে ইকো ট্যুরিজমে কিন্তু বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়, যেটা স্ট্যাটিস্টিক্যালি আমরা মনে করি। আমার মনে হয় আমরা সবাই সপক্ষে মিলেই উইনিং সিচুয়েশনে যেতে হলে কিছুটা হলো ছাড় দিয়ে হলো আমাদের দেখতে হবে সেন্ট মার্টিন আমরা রক্ষা করি, সেন্ট মার্টিনের ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে আমাদের ট্যুরিজম আরও বেশি করতে পারে, সেই কারণে আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষার জন্য কিছু সবাইকে এগিয়ে এসে কিভাবে সমাধান করা যায় এবং সবার স্বার্থ সেই জায়গায় আপনাদের জায়গা থেকে বিশেষত কমিটি যেটি রয়েছে, যেখানে পর্যটন কর্পোরেশন, আপনাদের মন্ত্রণালয়, পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয় রয়েছেন, অন্যান্য অংশীজনরা রয়েছেন, আপনারা কি প্রধান চ্যালেঞ্জ হিসেবে কোনটিকে দেখছেন? এই বিষয়টি বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা কি নিজেরা একটু ঘাটাঘাটি করেছেন কিনা? প্রধান চ্যালেঞ্জ কি হবে? যে চ্যালেঞ্জটা হচ্ছে একটা, যে যেখানে যে বিনিয়োগটা হয়েছে, বিনিয়োগটা আসলে মানে যেভাবে হোক মানে প্রকাশ্য গোপন হোক অনেক বিনিয়োগ হয়েছে সেখানে, সরকারের অনুমতিতে বা বিনা অনুমতি হোক বিনিয়োগ হয়েছে সেখানে। এখন বিনিয়োগ হঠাৎ বন্ধ করলে সেখানে একটা প্রভাব পড়বে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল। এখন এই জায়গাটা কিন্তু আসলে যে কমিটি কিন্তু চিন্তাভাবনা করছে, এবং বিশেষ করে যারা হোটেল ওনার, রিসোর্ট ওনার, তারা যেভাবে কর্মসৃষ্টি করছে, তারা যাতে করে কেউ চাকরি যাতে না হারায়, যাতে করে তারা আরও উন্নত সেবার জন্য আরও হাই স্পেন্ডিং ট্যুরিস্ট, যেমন আমাদের যারা রিসার্চার যাবে, যারা ইকো ট্যুরিস্ট যাবে, বা মাসে এখন 2,000 প্রতিদিন 2,000 করে যাবে, এদেরকে আরও কিন্তু আপনার কোয়ালিটি সার্ভিস জন্য কিন্তু যে মানুষগুলো যদি কাজ করে কিন্তু চাকরি হারাবে না, তাদের কিন্তু আরও উন্নত সেবা। কারণ আজকে ধরেন কৌশিক বলছে যে বর্জ্য সব মানে পুরোটাই সেপটিক ট্যাঙ্কে, আসলে মানে ক্যারিং ক্যাপাসিটি বাইরে চলেছে। আমি নিজে গিয়ে দেখছি বর্জ্য সমুদ্রে যাচ্ছে, এখন এগুলো কন্ট্রোল করা তো লোকের প্রয়োজন হবে। আপনি প্রচুর লোক সেখানে ইকো ট্যুরিজম করলে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বললে, সেই ট্যাক্সি পর্যটনের জন্য করতে গেলে আপনি যদি বসেন অল্টারনেটিভ ব্যবস্থা বেরিয়ে যাবে। আমি মনে করি যে পরিবেশ রক্ষা করা যাবে, এবং পর্যটক যদি সীমিত করি পর্যটনও বাঁচবে, পরিবেশ না বাঁচলে পর্যটন বাঁচবে না। তো এই জন্য উইনিং সিস্টেমের জন্য আমরা একত্রে বসে আমরা কাজ করতে পারি। একত্রে বসে কাজ করতে চাইলে জনাব আজম করেছি যেটি বলছিলাম, বিনিয়োগকারীদের জন্য বিকল্প কি হতে পারে? যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিকল্প কি প্রস্তাব হতে পারে আপনাদের দিক থেকে? আমি আসলে এখানে পর্যটন সীমিত করে কোনো বিকল্প দেখছি না। আর এই যে পর্যটন সীমিত করা হলো, এটা কিসের বেসিসে ক্যারিং ক্যাপাসিটিটা নির্ধারণ করা হয়েছে আমরা সেটাও কিন্তু জানি না। এটা কোনো যৌক্তিক বেসিসে করা হয়েছে বলে আমি মনে করি না। আর আমরা যেটা খেয়াল করেছি যে বিগত সরকারের কিছুই আমাদের পছন্দ হলো না, কিন্তু এই জিনিসটা কেন পছন্দ হলো, এই ক্যারিং ক্যাপাসিটির বিষয়টা। ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণে তো অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাকে অ্যাসার্টেইন না করে, স্ক্রুটিনি না করে একটা ক্যারিং ক্যাপাসিটি দিয়ে দিলেন, এটা যথেষ্ট হবে কেন, কিভাবে? এবং 2,000 ট্যুরিস্ট যদি দিনে যায়, এ থেকে 700-800 ট্যুরিস্ট ফেরত আসবে, থাকবেন 1200।
তো এই 1200 ট্যুরিস্ট ওখানে 200 রিসোর্ট, ভাগে পড়লো 6 জন করে। তো এই 6 জন নিয়ে কি একটা রিসোর্ট চলতে পারবে? কোনোভাবেই পারবে না। এবং এক রিসোর্টে যদি গড়ে 5 জন করে স্টাফ ধরে 1000 লোক ওখানে কর্মসংস্থান আছেন ডাইরেক্টলি রিসোর্টে, তো এদেরকে আপনি বিকল্প কর্মসংস্থান কীভাবে দিবেন? এটাকে মুখে বললে তো হবে না, এটাকে বাস্তব হতে হবে। আর আজকে আপনি কর্মচ্যুত করে দিলাম, আমি কালকে কী খাবো সেটা তো জানি না, আপনি পরবর্তীতে ট্রেনিং দিবেন, এমপ্লয়মেন্ট দিবেন ইত্যাদি বললেন, এই সময়টা কি আমি না খেয়ে বেঁচে থাকতে পারবো? সেই জিনিসটা তো বিবেচনায় আনতে হবে অবশ্যই। আমার ব্যাংকে আমার ইনস্টলমেন্ট হেল্ড করে রাখবে? তা তো রাখবে না। তাহলে আপনাকে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যে এখান থেকে কী পরিমাণ লোক বেকার হবে তাদেরকে ট্রেন আপ করে বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করে তারপরে আপনি এখানে কন্ট্রোল করতে পারেন। আর কন্ট্রোলের পন্থায় আমরা যাব কেন? যেখানে বিকাশ ঘটানোর সুযোগ রয়েছে। আমরা পর্যটন ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনাকে উন্নত করব, এই আইডিয়াটা মাথায় না এসে কন্ট্রোলের ব্যবস্থাটা আমাদের মাথায় কেন আসবে? এখানে এমন যদি হতো যে না এটা কন্ট্রোলেবল হবে না, তাহলে আপনি তখন চিন্তা করতে পারতেন। এটা তো এমন নয় যে এখানে 10 মিলিয়ন 5 মিলিয়ন ট্যুরিস্ট যাচ্ছে, বিষয়টা তো তা নয়, কারণ এটা ইজিলি ম্যানেজেবল। যখন এখানে টোটালি ট্যুরিস্ট ছিল না, এখানে স্যানিটেশন আদৌ ছিল না, মানুষ চরে গিয়ে মলমূত্র ত্যাগ করতো। এখন 100% স্যানিটেশনের, অলমোস্ট 100% স্যানিটেশনে আছে। তার মানে ব্যবস্থাপনা উন্নত হয়েছে বলে মানুষ এত লোক গিয়েও আপনাকে স্যানিটেশন করতে পারছেন। আর জিয়া ভাই যেটা বলছেন সুয়ারেজ বর্জ্য, আমি একেবারে চ্যালেঞ্জ করে বললাম একটা ফোঁটাও সমুদ্রে যায় না। এটা আমি একেবারে দায়িত্ব নিয়ে নিজে থেকে নিশ্চিত হয়ে বলছি। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আজকের এই আলোচনায় চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন, নানা দিক নিয়ে আলোচনা করেছেন। দর্শক, আমরাও বিশ্বাস করি যে জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচলে বাঁচবে পর্যটক, কিন্তু এখানে বেশ কয়েকটি বিষয় আলোচনায় উঠে এসেছে। একটি হলো মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা, এবং পাশাপাশি বিনিয়োগকারী সহ যারা কর্মসংস্থান এবং নানা কিছুর সাথে যুক্ত রয়েছে সেন্ট মার্টিনসের, তাদের আসলে জীবন জীবিকা এবং ভবিষ্যতের বিষয়টির একটি টেকসই সমাধানকে মাথায় রেখেই এগুতে হবে, এবং সকল পক্ষের সহযোগিতার ভিত্তিতে পর্যটন এবং পাশাপাশি সেন্ট মার্টিনসের জনজীবন, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা পাবে, এটি আমাদের প্রত্যাশা। এই নিয়েই শেষ করছি আজকের ভায়া হোটেলস প্রেজেন্টস বি স্ট্রেন্থস। যারা ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ।